আজ থেকে প্রায় ৬০ বছর আগের কথা। বাঁকুড়ার ছোট্ট একটি গ্রামে বসবাস করত একটি পরিবার। গ্রামের নাম রাজাতলা গ্রাম। গ্রামটি ছিল খুবই সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর এই পরিবারে মাত্র ৩ জন লোক: অতীন, তার স্ত্রী নেত্রকী এবং তাদের একমাত্র ছেলে বিশু, যার বয়স ছিল মাত্র ৭ বছর। অতীন তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তারা মারা যাওয়ার পর তাদের সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হলো অতীন। সম্পত্তি বলতে এমন আর কি, একটা মাটির বাড়ি, সামনে ছোট্ট উঠান, তার বাঁ দিকে রয়েছে একটা মাটির উনান, আর ডান দিকে রয়েছে একটা তুলসী মঞ্চ। অতীন এমনিতেই খুব সরল ও সাদাসিধে লোক। বাজার থেকে কম দামে খবরের কাগজ কিনে এনে নানা রকমের ছোট বড় ঠোঙা তৈরি করে সেগুলো দোকানে দোকানে বিক্রি করে সে। তা দিয়ে যতটুকু উপার্জন হয় তাতে তাদের দুবেলা দিব্যি খাবার জুটে যায়। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? সকাল সকাল কোথায় যে যাই। বাবা, মা কাঠ আনতে গেছে, নালে রান্না হবে কি করে? তোর মাকে যে বলে গিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে ঠোঙাগুলো ভরে রাখতে, সেগুলো কোথায় আছে তুই জানিস? না বাবা, জানি না। ব্যাস নাও, এবার বাড়িতে বসে থাকো আর কি। বাবা বাবা, ওই তো মা এসে গেছে। অতীনের স্ত্রী কোমরে করে কিছু কাঠ নিয়ে এসে উঠানে রাখলো। আরে কি গো গিন্নি, কাল যে বলেছিলাম আমার ঠোঙাগুলো ব্যাগের ভিতরে ভরে রাখতে, সকালে শিউর সাথে দেখা করে বাজারে দিয়ে আসবো। আগে দাঁড়াও তো, একটু জিরিয়ে নি। বাবারে বাবা, কি গরম! আগে দাঁড়াতে গেলে হবে না, ওই যে হুলোটা আছে না, একবারে বজ্জাতের ধাড়ি। কি করেছে জানো, আমার মতো বাড়িতে ঠোঙা তৈরি করে দোকানে দোকানে বিক্রি করা চালু করেছে। আগে আমার কত কত ঠোঙা বিক্রি হতো, কিন্তু এখন আমার অর্ধেক ঠোঙাই বিক্রি হয় না জানো। দেরি করে বাজারে গেলেই দেখবো সব ওই হুলোর থেকে ঠোঙা নিয়ে নিয়েছে, আমার থেকে আর কেউ নেবে না। দাও 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 দেখিনি, ব্যাগখানা দাও, ঝপ করে বাজারে চলে যাই। অতীন বেরিয়ে গেল। যাবার সময় তার স্ত্রী বলল, সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। আর শোনো, আসার সময় একটা লাউ কিনে নিয়ে এসো, রাতে লাউ আলুর ঝোল রাঁধবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। অতীন বাজারে গিয়ে এক দোকানদারকে ঠোঙা দিচ্ছে। ইতিমধ্যে অতীনের এক বন্ধু তাকে দেখতে পেল। আরে অতীন, আর কতক্ষণ বিক্রি বাটা করবি রে? বেলা 12:30 যে বেজে গেল। এই আর কি, এটাই শেষ। আজকের মতো যা ঠোঙা এনেছিলাম ঠাকুরের কৃপায় সব বিক্রি হয়ে গেছে। বাহ বাহ, এ তো খুব ভালো কথা রে। তারপর বৌঠান আর বিশু কেমন আছে? ভালো আছে রে সব, তোদের আর ঈশ্বরের কৃপায় আমার ভালোভাবেই চলে যাচ্ছে। জানিস অতীন, ওইখানে সব বলাবলি করছিল আজ বিকেলে নাকি প্রবল বেগে ঝড় বৃষ্টি হবে। সে কি রে, আমার বাড়ির চালটা যে এখনো সারানোই হয়নি। হ্যাঁ, সেই কারণের জন্যই তো আমি খবরটা তোকে শোনালাম। ভাই, তুই কেন তোর বাড়ির চালটা সারাস না বলতো? এমনিতেই একটু আধটু বৃষ্টি হলে তোর বাড়ির চাল বেয়ে জল ভেতরে ঢোকে, সাবধানে থাকিস। এ কথা শুনে অতীনের মনটা খুব খারাপ হয়ে গেল। সে বলল, পলাশ, এখন চলি রে, গিন্নি একখানা লাউ কিনে নিয়ে যেতে বলেছি, যাই কিনে নিয়ে বাড়ি যাই। অতীন বাজার থেকে বাড়ি ফিরে এসে উঠান থেকেই তার স্ত্রীকে ডাকতে শুরু করলো। গিন্নি, ও গিন্নি, গিন্নি। যাই গো যাই, তুমি এসে গেছো? এই 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 হ্যাঁ, এই নাও লাউ। দাও দাও, তুমি একটু দাঁড়াও,
আমি ঘটি করে তোমার হাত মুখ ধোয়ার জল এনে দিচ্ছি। জানো গিন্নি, শুনলাম আজ বিকেলে নাকি ঝড় জল হবে। তুমি কি করে জানলে? বাজারে পলাশ আমাকে বললো, মোড়ল মশাই নাকি এইসব আলোচনা করছিল। অতীনের মুখ থেকে কথাটা শোনা মাত্রই তার স্ত্রীর মন খারাপ হয়ে গেল। সে ওপর দিকে তাকিয়ে চালটাকে ভালো করে দেখল, তারপর বলল, এর আগের বছরই ঝড় জলে চালের অনেক জায়গা ভেঙে গেছে। খড়ের আঁটি আর তালপাতা দিয়েও ঠিকভাবে তো জল আটকানো যাচ্ছে না। একটু বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে ভেসে যায়। এবছরও কি আমাদের চাল ঠিক করা হবে না গো? আচ্ছা, তুমি যে মাঝে মাঝে 2-1 দিনের জন্য শহরে যাও, ওই যে কি যেন এক সাহেব আছে, তার কাছে কাজ করতে, সে তো তোমাকে একটা পয়সাও দেয় না। তুমি বারবার গেছো আর খালি হাতে ফিরে এসেছো। এখন সেই সাহেবকে বলে দেখো না, যদি আমাদের কিছু পয়সা দেয় তাহলে আমাদের চালটা ঠিক করতে পারবো। একটু গলা ঝাঁকিয়ে অতীন বলল, ওই সাহেবেরও অবস্থা এখন ভালো নয় গিন্নি। কি সাহেব বাবু তোমার? লোককে কাজ করিয়ে পয়সা দিতে পারে না? তুমি তো মাঝে মাঝেই শহর থেকে বারবার খালি হাতেই বাড়িতে ফিরে আসো। তুমি যদি পয়সাগুলো পেতে তাহলে আমাদের চালটা কবেই ঠিক করানো হয়ে যেত। কি আর করব গিন্নি, আমাদের কপালটাই খারাপ। অতীনের স্ত্রী নেত্রকী এবার রান্না করতে চলে গেল। এইভাবে চিন্তায় চিন্তায় তাদের বেলা কাটতে লাগলো। ক্রমে রাত হয়ে এলো। ঘরের দাওয়ায় তখন অতীন আর তার ছেলে খেতে বসেছে। নেত্রকী দেবী তাদেরকে খেতে দিচ্ছে। এমন সময় শোনা গেল ঝড়ের শব্দ। ধীরে ধীরে আশপাশের গাছপালাগুলো তুলতে শুরু করেছে। অতীন তো ভয় পেয়ে গেল। ঝড়ে তাদের পুরানো চালাঘরের কি হবে? তারই মধ্যে তারা তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘরের ভেতরে চলে গেল। এতক্ষণে বাইরে তাণ্ডব শুরু হয়েছে। ওরে বাবা, কি জোরে ঝড় বইছে গো! মনে হয় আমাদের চালটা আর থাকবে না। বাইরে শঁ শঁ করে হাওয়া বইছে। এখনো বৃষ্টি শুরু হয়নি। বাইরে তাণ্ডব চালাচ্ছে ঝড়। আর এই ঝড়ের বিভীষিকায় ঘরের এক কোণে জড়সড় হয়ে আছে অতীন আর তার স্ত্রী। বিশ্ব কিন্তু একটুও ভয় পাচ্ছে না। তার সরল মনে সে বুঝতেও পারছে না ঝড়ের কারণে তাদের কতটা বিপদ হতে পারে। এমন সময় মেঘের গর্জন। হে ভগবান, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তার সাথে ঝড়ের গর্জন যেন আরো বাড়ল। তাদের চালা ঘর থেকে এবার জল পড়তে শুরু করলো ভেতরে। তাদের ঘরের ভেতরে যেখান সেখান দিয়ে জল পড়তে শুরু করলো। অতীন 2-1 গামলা আর বালতি নিয়ে সেখানে বসিয়ে দিল। এখনো পর্যন্ত তো চালটা আছে। এটা যদি না থাকে তাদের কি হবে? যেমনি ভাবা তখনই হঠাৎ করে তাদের চালের কিছুটা অংশ উড়ে চলে গেল। ভাগ্য ভালো যে সেটা ঘরের ভেতরের না, দাওয়ার কিছুটা। তাই তারা ঘরে এখনো দিব্যি থাকতে পারছে।
এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। তাদের ঘরের আর কিছু হলো না। মনমরা হয়ে তারা তিনজনেই ঘুমিয়ে পড়ল। সকালে বাইরে বেরিয়ে অতীন দেখল যতটা ক্ষতি সে আশা করেছিল তার থেকেও অনেক বেশি ক্ষতি হয়েছে।